ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় নির্বাচনী প্রচারণা ও প্রবাসী ভোট। আমাদের সঙ্গে রয়েছেন কানাডা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, এবং রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শকের মানে আলোচনা শুরুর আগে তো আমরা শিরোনাম দেখব, তবে তার আগে কিছু প্রারম্ভিক কথা বলে নিই। সেটি হলো বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। এখনও আমরা দেখছি যে দেশের হাসপাতালেই চিকিৎসা চলছে। কিছুটা বলছেন যে স্ট্যাবিলিটি আছে, কিন্তু ওনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে স্ট্যাবিলিটির মাত্রাটা আসলে কতদিন কি, এইটা এখন সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের সাথে যাবে। আর এর বাইরে যে বিষয়টি এখন ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে, সেটি হলো নির্বাচনের পূর্ববর্তী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিভাবে কেমন করে এটাকে ঠিক করা যাবে। যেমন আমরা দেখলাম যে একটি দলের সেক্রেটারি অ্যাডভোকেট ব্যারিস্টার ফুয়াদ, তিনি এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি, এটি নির্বাচনী প্রচারণা না, তবে তিনি খুবই বোল্ডলি বক্তব্য রাখেন টকশোতে। কিন্তু তিনি দেখলাম যে তার একটি প্রচারণায় হামলা করা হলো। এই হামলাটা আমরা সাধারণত মিডিয়ায় যারা কাজ করি তারা বলি কে বা কারা হামলা করলো। এই কে বা কারা এই শব্দটি হলো এক ধরনের ফেক, এবং এই শব্দটি সুনির্দিষ্ট হবে, অর্থাৎ যেই সকল মিডিয়া তারা অনুসন্ধান চালাবে না বলে চিন্তা করে, তারা এই ধরনের শব্দ ব্যবহার করে। সেখানে সুনির্দিষ্টভাবে বোঝা যায় কে বা কারা। ফুয়াদের বিপরীতে যারা আছে তারা, ফুয়াদের বিপরীতে কারা বেনিফিশিয়ারি হতে চায় তারা হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই। হামলার প্রতি ফুয়াদের হামলার না, আমরা চাই যে নির্বাচনের আগে এই ধরনের হামলা যেন না হয়। কারণ এটা 2018-তে হচ্ছে, 2018 পর্যন্তও অন্তত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি, জামাত এরা মাঠে ছিল। 2024-এ আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল, সেখানেও একই কাজ হয়েছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি। আমি এটা দিয়ে শুরু করলাম এই কারণে যে এই যে ফেনোমেনাটা, এটি যেন না হয়। আমরা শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, আপাতত দেশেই চলবে চিকিৎসা। একমাত্র বিএনপিরই দেশ গড়ার পরিকল্পনা রয়েছে বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রথম বছরে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি। একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে, অভিযোগ বিএনপি নেতাদের। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। জামায়াত ধর্মের অপব্যবহার করে না, মন্তব্য আমিরের। যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। তফসিল নিয়ে বুধবার সিইসির ভাষণ রেকর্ড। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। ইসির নিবন্ধন পেল দেশীয় 81 পর্যবেক্ষক সংস্থা। নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ। এবং অস্ট্রিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপ হকির চ্যালেঞ্জার্স ট্রফি জিতেছে বাংলাদেশ, আমিরুল ইসলামের হ্যাটট্রিক। শুনছিলেন শিরোনাম। ফয়সাল আহমেদ চৌধুরী, আমি প্রবাসী ভোটের বিষয়টি নিয়ে আলোচনা করব এটি প্রোগ্রামের শেষে। আমি একটু, যেহেতু আপনি কানাডায় এই দল চালান, আপনি কি এর মধ্যে আর লন্ডন বা অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে কথা হন কিনা? কারণ আমি যতটুকু জানি যে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে দেশের বাইরে যত দেশে নেতারা আছে তাদের সাথে যোগাযোগ থাকে। আপনাদের সাথে যোগাযোগ হয় কিনা, বা তার সর্বশেষ যে বক্তব্যগুলো আমরা শুনছি,
কিন্তু মানে এই যে দেশের মানুষ বা নেতাকর্মীরা উদ্বিগ্ন হয় তিনি আসবেন কি আসবেন না, এটি নিয়ে তার কোনো মানে আপনার সাথে কোনো আলোচনা হয় কিনা বা কারো কাছ থেকে শুনেছেন কিনা যে এটি আসলে ধন্যবাদ কি? আপনাকে এবং আপনার শ্রোতা এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জানে এই অনুষ্ঠানে আসতে পেরেছি এর জন্য ধন্যবাদ আবার। তো আপনারা সবাই জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মজলুম জননেতা শুধু প্রবাসের নেতৃবৃন্দর না, সমস্ত দেশের নেতৃবৃন্দর সাথে উনি যোগাযোগ করেন, ওনার নেটওয়ার্ক দ্বারা দল পরিচালিত হচ্ছে। দল আজকে যে সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে তার মূল কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেব। দীর্ঘদিন আমাদের নেত্রী জেলে ছিলেন, অসুস্থ ছিলেন এবং উনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দলকে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত করছেন এবং ধারাবাহিকভাবে একটা এই দলের সুশৃঙ্খলা এবং আন্দোলন সংগ্রামে সহ আজকের যে জায়গায় দল উপস্থিতি হয়েছে তার কৃতিত্বের দাবিদার জনাব তারেক রহমান রাখেন। তারেক রহমান সাহেব শুধু এখন আর বাংলাদেশের বিএনপির নেতা না, উনি আজকে ওনার আমরা ফয়সাল আহমেদ চৌধুরী, আপনি জানেন যে আপনাদের এই বিষয়গুলো আমরা জানি। আমি সুনির্দিষ্টভাবে যদি এই আলোচনা জানতে পারতাম যে ঠিক এই মুহূর্তে উনি একটা ম্যানেজমেন্ট কিন্তু করেছেন। আমি যতটুকু জানি যে মায়ের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা তিনি করেছেন এবং তার কিছুটা স্টেবিলিটির জন্য অপেক্ষা করা হচ্ছে যে বাইরে না হবে। এক্স্যাক্টলি। তো তার মানসিক অবস্থাটা কি এখন, সেটা মানসিক একটা সন্তানের মানসিক অবস্থা কি এটাই মানে এটা বিবরণ নেওয়া যাবে না, কিন্তু তিনি তো রাজনৈতিক নেতাও, আমাদের কিছুদিনের মধ্যে নির্বাচনও আসবে। তিনি কিভাবে ম্যানেজ করছেন বিষয়গুলো? তিনি অত্যন্ত সুন্দরভাবে এগুলো ম্যানেজ করতেছেন। আপনারা দেখতেছেন যে উনি ওনার সহধর্মিণী আমাদের ডক্টর জুবাইদুর রহমান, উনি একজন আন্তর্জাতিক মানের চিকিৎসক এবং উনি এখন কোঅর্ডিনেশন করতেছেন, ওনাকে পাঠিয়েছেন এবং ইংল্যান্ডে যখন ছিলেন আমাদের দেশমাতা তখনও উনি এইগুলা কোঅর্ডিনেশন করেছেন। আপনারা জানেন এই টিমের সাথে অনেক আমেরিকান এবং ব্রিটিশ ডাক্তাররা জড়িত, সম্প্রতি চাইনিজ ডাক্তাররা এসছেন এবং এর আগেও হপকিনসন ইউনিভার্সিটি, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নামকরা মেডিকেল ইনস্টিটিউট, ওইখান থেকেও ডাক্তাররা এসছেন। সুতরাং চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে এবং যেহেতু অনেক সময় এই আপনারা সবাই জানেন অনেক সময় ডিটেরিয়েট করে, অনেক সময় স্টেবল হয়, এই যে পজিশনটা আমাদের নেত্রীর, এটা কিন্তু আপনার মেডিকেল সায়েন্সে যা বলে এবং এইভাবেই কিন্তু এই চিকিৎসাটা হচ্ছে এবং উনি আমাদের নেতা এগুলা খুবই ভালোভাবে এগুলা পর্যবেক্ষণ করছেন এবং সাথে সাথে উনি দলীয় দায়িত্ব এবং দেশের যে দায়িত্ব ওনার প্রতি অর্পিত হয়েছে এগুলো সূক্ষ্মভাবে পরিচালনা করতে হচ্ছে এবং এটা করতেই হবে ওনাকে, কেননা আগামী দিনে উনি এখনই বাংলাদেশকে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং এইগুলো ভেরি এসেনশিয়াল। এগুলা মানে উনি এখন আর শুধু এক পর্যায়ে থাকলে হবে না, প্রত্যেকটা কাজে উনি করতেছেন সুচারুভাবে, এইটা আমরা দেখতে পাচ্ছি যে মায়ের চিকিৎসা যেমনিভাবে হচ্ছে দল পরিচালনা ঠিক তেমনিভাবে হচ্ছে। মানে সেখান থেকে আমরা এটাও চিন্তা করছি। আমি একটু রফিক শিকদারের কাছে আসতে চাই। হ্যাঁ, বিএনপির খুব চমৎকার প্রতিকূলে আছে যদি বলি, গত 17 বছর রাজনীতি প্রতিকূলে ছিল, এখন বিএনপির খুব চমৎকার অনুকূলে আছে বাতাস রাজনীতিতে। এখন কি আসলেই বিএনপির খুব অনুকূলে আছে বাতাস? 17 বছরে বিএনপির জন্য প্রতিকূল ছিল রাজনীতি, ধন্যবাদ। এখন বিএনপির কি খুব অনুকূলে আছে? আমি এটার সাথে 3টি ছোট ছোট টিকা দিব। ঠিক যেই সময়টা তফসিল করা হবে, নির্বাচন করা হবে, এটা ডেট র্যান্ডম ওয়াইজ, এটা কেউ তৈরি করেনি বিষয়টি। সেই সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হতেই পারেন উনি যেই উনি খুবই খারাপ সময়গুলোতে পার করে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অসুস্থ হয়ে গেলেন। এটা ওনার দোষ না, এটা তো শারীরিক ব্যাপার। ঠিক সেই সময়ে আবার বিভিন্ন ধরনের রাজনীতির মাঠে আমরা বিভিন্ন কাজ দেখছি এবং সেই সময়ে আপনার আসনটি সহ বিএনপি এখনও
সবগুলো মনোনয়ন কমপ্লিট করতে পারেনি। এই যে তিনটি বিষয় বললাম, আসলে কি বিএনপির জন্য রাজনীতি এখন অনুকূলে গত 17 বছরের চেয়ে? ধন্যবাদ তৈরি শান্ত আপনাকে, এবং ধন্যবাদ সহ আলোচক ফয়সাল চৌধুরী সহ বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আর কয়েকদিন পরেই আমরা বিজয় উৎসব পালন করতে যাচ্ছি। কিন্তু এই স্বাধীনতার প্রায় 54 বছর পেরিয়ে আমরা 55 বছরে যাব। আমাদের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। এবং আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, মানবিক মূল্যবোধ, দুর্নীতিমুক্ত একটি শোষণমুক্ত একটি সমাজ, সেটি কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত করতে পারি নাই। নানান রকমের চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই বাংলাদেশ আমাদের মোকাবেলা করতে হয়। আপনি জানেন গণতন্ত্র কখনো কখনো ব্যাহত হয়েছে, মুখ থুবড়ে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক এই সকল সমস্যাকে একসাথে মোকাবেলা করে আমাদের এই দেশের মানুষ এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হলে সেখানে আপনি জানেন যে আমাদের ক্ষণজন্মা পুরুষ, জাতীয়তাবাদের প্রবাদ পুরুষ জিয়াউর রহমান সাহেব একটি প্রেক্ষাপটে এই বিএনপি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, আইনশৃঙ্খলার উন্নতি করা, পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করা, অর্থনীতিকে স্বনির্ভর অর্থনীতিতে পরিণত করা, এই সকল চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের বিএনপি সরকার জিয়াউর রহমান আমলে শুরু হয়। তারপরে কিন্তু আমাদের এই দলের উপরে আগ্রাসন, সাম্রাজ্যবাদ, তারপরে আপনার এই আগ্রাসন, নানান রকমের ষড়যন্ত্র শুরু হয়, জিয়াউর রহমানকে হত্যা করা হয়। বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা একটা প্রেক্ষাপটে আসেন রাজনীতিতে। তিনি এসে কিন্তু খুব সহজ মসৃণ কিন্তু রাজনীতির পথটা তখন ছিল না। স্বৈর শাসকের বিরুদ্ধে 9 বছর সংগ্রাম করেছেন, তা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। সেই বেগম খালেদা জিয়া আজকে এই বয়োবৃদ্ধ অবস্থাতে দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়ার কিন্তু রাজনৈতিক জীবনটা কিন্তু খুব মসৃণ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে যেমনি ছিল না, এই গত 17 বছরও একই রকম অবস্থা ছিল। বেগম খালেদা জিয়া খুব শান্তিময় জীবনযাপন করেছেন এই বাংলাদেশের রাজনীতিতে এসে, এটা আমি খুব দেখি না। তারপরেও তিনি বাংলাদেশের মানুষকে ভালোবেসে, দলকে ভালোবেসে, দলকে ধারণ করে তিনি কিন্তু আপোষ করেন না কখনো অন্যায়ের সাথে, অপরাধের সাথে, দুর্নীতির সাথে, স্বৈর শাসকের সাথে। আজকের এই প্রেক্ষাপটে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনিও বাইরে, এবং নানান কারণেই তিনি গত 17 বছর ওনার পথ মসৃণ ছিল না আসার জন্য বাংলাদেশে। এবং বেগম খালেদা জিয়াও কারাগারে ছিলেন, মাত্র 2 কোটি টাকা ব্যাংকেই ছিল, সেই টাকার একটা মিথ্যা ফরমাইশের রায়ে ওনাকে কারাবরণ করতে হয়েছিল। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত, কিন্তু আমাদের প্রত্যয় হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে কি আমরা মুক্ত করতে পেরেছি? আমরা পারি নাই। সেই জন্য বলবো যে একটা ফেসিবাদ, একটা ফেসিস্টকে আমরা উৎখাত করেছি বটে, কিন্তু দুর্নীতি, ফেসিবাদ, যে সকল সমস্যাগুলো আছে রন্ধ্রে রন্ধ্রে সমাজে, আমরা সেগুলো সামাজিক ফেসিবাদ, আমরা এগুলোকে মুক্ত করতে পেরেছি? মনে হয় পারি না এখনো। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রায়ই বলেন ওনার বক্তব্যে যে আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আছে, ষড়যন্ত্র আছে, চ্যালেঞ্জও আছে। তো আমরা খুব অপটিমিস্টিক, আমি নিজেও ব্যক্তিগতভাবে আশাবাদী। আমাদের নেতা তারেক রহমানকেও আমি দেখেছি, তিনি আজকেও একটা সমাবেশে আমাদের এই আগামীর দেশ গড়ার যে পরিকল্পনা, সে কমিটি প্রোগ্রামে তিনি বলেছেন যে বিএনপিকে যদি জনগণ সরকার পরিচালনা করার ক্ষমতা দেন, 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন। এরপর আরও অনেক কাহিনী আছে। আপনি যে একটা টপিক তুলেছেন যে এই সময়টায় আমাদের এই নির্বাচনী এলাকাগুলোতে বা নির্বাচনে কী অবস্থা, আপনি জানেন যে আমাদের দলের সাথে অপরাপর আরও যে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের সাথে জোট ছিল, রাজনৈতিক জোট। নির্বাচনী জোট হয়েছিল কিনা এটা আমরা খুব বেশি স্পষ্ট নই। আর আপনি এটা জানেন যে বিগত দিনগুলোতে নির্বাচন হতো, যে ইচ্ছা একজন আরেকজনের দল করে আরেকটা দলের প্রতীকে নির্বাচন করতে পারতো। অনেকে নৌকামার্কে নির্বাচন করেছে, পার্টি করেছে জাসদ, এরকম হয়েছে। এবার নির্বাচন কমিশন বলেছে আমরা যেহেতু সংস্কার করছি তো ভালো করে কিছু সংস্কার করি, এবার যার যার দলের প্রতীকে সে নির্বাচন করতে হবে।
সেই ক্ষেত্রে যাই দেখা গেছে যে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের মানুষের কাছে ধানের শীষটা অনেক বেশি জনপ্রিয়, কিন্তু বাংলাদেশের মানুষ ধানের শীষকে প্রত্যয় এবং প্রতিশ্রুতিশীল সংগঠন হিসেবে বিশ্বাস করে, নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বাস করে। ধানের শীষের প্রতি মানুষের সবার একটা আগ্রহ বেশি ভোট দেওয়ার জন্য। সেই কারণে ছোট ছোট যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা ধানের শীষের নির্বাচন করতে চায়। এখন নির্বাচন কমিশনের সিস্টেম অনুযায়ী তারা নির্বাচন করতে পারছে না, আমি বুঝতে পেরেছি, যে কারণে মানে থেমে এই আছে। কারণে যখন আপনারা বললেন যে ধানের শীষ নিয়ে মাহমুদুর রহমান মান্না ইলেকশন করতে পারবেন না, ধানের শীষ নিয়ে জোনায়েদ সাকি ইলেকশন করতে পারবেন না, তখন আপনারা জোটের কাউকে আর দিলেন না, না এখন এটা জোটকে করবেন না। কিন্তু আমি তো এই রাজনৈতিক দলের সংবাদ সংগ্রহ করে এসেছি। আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে নির্বাচনে এই শরিক দলগুলোকে নিয়ে এগোনোর কথা বিএনপি বারবার বলেছে। এখন আমি জানি না এটা কোনো চুক্তি বা ইয়ের মধ্যে না, চুক্তি কিভাবে ছিল না ছিল সেটা আমিও জানি না, তবে তাদের জন্য কিন্তু বেশ অনেকগুলো নমিনেশন কিন্তু হয়তোবা আমাদেরকে আলোচনা করে না, কিন্তু আমাদের ধারণা যে তাদের কারণে বেশ অনেকগুলো নমিনেশন কিন্তু ধানের শীষকে দেওয়া হয় নাই অনেকগুলো জায়গায়। তো না দেওয়ার ফলে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে জনগণকে সম্পৃক্ত করে সভা সমাবেশ করা বা তাদের পক্ষে, তাদের দলের পক্ষে, যারা যে দল করে তাদের দলের পক্ষে সেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করা, সেই কাজগুলো আমরা তাদের মধ্যে খুব বেশি পরিলক্ষিত পাচ্ছি না। সে কারণে সেখানে তারা যদি নির্বাচন করে তাদের প্রতীকে, আর তারা যদি এখনও যদি তাদের অ্যাক্টিভিটি না চালায়, তো সেখানে তো ভিন্ন স্বতন্ত্র বা অনেকেই তো নির্বাচন করার সুযোগ আছে। সেখানে যদি অন্য কেউ নির্বাচন করে চলে আসে তাহলে তো আমাদের মানে কনফার্ম যে নিশ্চিত সিট, যেমন আমার ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর, এখানে আপনার 91 পর থেকে যতগুলো সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি জয়লাভ করেছে। তো কাজে এখানে যদি আমাদের ধানের শীষ কাউকে না দেওয়া হয়, ধানের শীষের প্রার্থী আমি সহ আরও কয়েকজন আছি, আমাদেরকে না দেওয়া হয় কথা সেখানে জোটকে দিল কিংবা কাউকেই দিল না কথা ধানের শীষ তো আর আমাদেরকে ছাড়া কোনো নির্বাচন সিস্টেম যদি দিতে পারবে না দিলে সেখানে যদি অন্য দলের প্রার্থী যদি কেউ জিতে যায় কিংবা স্বতন্ত্র কেউ প্রার্থী, আওয়ামী লীগ ইলেকশন করছে না কিন্তু আওয়ামী ঘরনার বা আওয়ামী মনোভাব সম্পন্ন কেউ যদি স্বতন্ত্র এসে নির্বাচন করে যদি জিতে যায় তাহলে তো আমাদের নিশ্চিত ধানের শীষটা আমরা হারালাম। সেখানে আমাদের ধানের শীষের কর্মীরা হাজার হাজার কর্মীরা 17 বছর আন্দোলন করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছাড়া ছিল, রক্তাক্ত হয়েছে, খুন হয়েছে, সেখানে শহীদ নয়নকে খুনও করা হয়েছে পুলিশের সরাসরি কাছাকাছি থেকে আওয়ামী লীগের আমলে। কিন্তু এই যে 17 বছরে আপনাদের এই দলগুলো যে আপনাদের ভরসার উপরে পাশাপাশি থেকে এগুলো, এখানে আপনারা রাজনৈতিক দল হিসেবে তাহলে কথা ভঙ্গ করলেন কিনা? না, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে আমরা তাদের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধা রেখে তাদের প্রতিও আমরা বলছি যে আসলে রাজনীতি কিন্তু আমরা তো রাজনীতি করি, আমাদের দলে তো আরও অনেক প্রার্থী আছে, আমিও আছি, আমাদের সবাইকে তো দল নমিনেশন দিতে পারবে না। আমরা কি দল ছেড়ে চলে যাব? না। আমরা কি দলের ক্ষতি করব? তাও না। আমাদের রাজনীতি করে একটা প্রতিশ্রুতির সম্ভাবনা নেই এটা বাংলাদেশকে। তারাও তো বিএনপি সহ জোট করেছে যে বিএনপি সহ আমরা আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলব। মানুষের শরীর সুন্দরভাবে গড়ে তোলার জন্য তো অনেকগুলো প্ল্যাটফর্মও আছে। এখন যে নাকি যে তারা কি সবাই বিএনপিতে জয়েন করবে এরকম বলতে? না, এটা আমি জানি না, কিন্তু আমার কথা বলতে জোটে থেকেও তো দল গোছানো যায়। কিন্তু এই জায়গাতে আমাকে যদি একবার সরাসরি প্রশ্ন করেন তাহলে আমি বলবো তারা তাদেরটা বলবে কিনা জানি না, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই উচিত যে যার যার দল থেকে যতটুকু স্ট্যান্ড থাকুক তাদের নির্বাচন করা, সমগ্র বাংলাদেশে নির্বাচন করা এবং জনগণের কাছে যাওয়া, তাদের দল তাদের যে প্রতীক পাইলো নির্বাচন কমিশন দিল, যার যার প্রতীকগুলো মানুষের কাছে তুলে ধরা এবং রাজনীতিতে শুধু পার্লামেন্টে এমপি হইলে যে দেশকে কিছু দিতে পারবে, রাজনীতি কথা বলতে পারবে, আর পার্লামেন্টের এমপি না হলে দেশকে কিছু দিতে পারবে না, কথা বলতে পারবে না, এরকম কিন্তু না। তারা কিন্তু অনেক সম্মানিত নেতা, জাতীয় নেতা। চৌধুরী আপনার কাছে আসবো, এই একই জিনিস নিয়ে আপনার কাছে আসবো। আর রফিক শিকদার, আপনাকে একটা মজার জিনিস কথা বলি, সেটা হলো যে আপনি যে কথাটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে দলের সবাই কি পার্লামেন্ট মেম্বার হবেন কিনা। কিন্তু মজার ব্যাপারটা হলো যে এই কথা যিনি বলেন তিনিও পার্লামেন্ট মেম্বার হতে, মানে আপনাকে বলছি না, রাজনৈতিক নেতাদের পার্লামেন্ট মেম্বার হতেই চাইতেই পারেন। এবং আমাদের দেশে এই প্র্যাকটিসটা কিন্তু খুব চমৎকার যে দল বলতে আমরা পার্লামেন্ট মেম্বার বুঝি। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইসমানী মির্জাপুর জিরাওয়ারে। ফয়সাল আহমেদ চৌধুরী, আমি রফিক শিকদারের কাছে বলছিলাম, রফিক শিকদার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং বিএনপির হাইকমান্ড থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সবাই তো আর এমপি হবে না, কারণ এখন বড় দলের জায়গায় বিএনপির নামটা আপনি চান না চান চলে আসে। এখন বিএনপিতে ধরেন আপনি যদি নির্বাচন করেন, আপনার কোনো নির্বাচন করার চিন্তা আছে কিনা?
না, এই যে আপনি যেটা বলছেন, না, আমি এটা বলবো এই কারণে যে আমি পরে আপনি নির্বাচন করলে আপনার আসনটা জানলে আমি সেখানের কথা বলবো। না ঠিক আছে, আমি একটু ইয়ে করি যে ওনার যে কথাগুলো বলছেন এটা আমাদের যে আচ্ছা, আমি আসলে আমার প্রশ্নটা শেষ করি। আমি প্রশ্নটা আপনার এই কথার সাথে বলতে চাচ্ছিলাম, যদি আপনি আপনার এলাকা থেকে নির্বাচন করতে চান, আপনার এলাকাতেও গিয়ে আপনি দেখবেন যে ঠিক আপনার সমকক্ষ, আপনার মানে বুদ্ধিমত্তার মানের কথা বলছি না, ফাইন্যান্সিয়ালি, তারপর সামাজিক সাংগঠনিকভাবে বিএনপি যেহেতু বড় দল, এক একটা আসনে কোন কোন আসনে 50 জন প্রার্থীও আছে যাদের এরা এমপি প্রার্থী হইতে পারেন, মানে সেখানে কম্পিট করতেই পারেন। এইটা বিরোধী দলের বিরোধী পক্ষের রাজনীতির চেয়ে এই রাজনীতিটা কিন্তু খুব কঠিন, যে এই 50 জনের থেকে কাকে দেওয়া হবে আর কোন 49 জনকে রেখে দেওয়া হবে। এই জায়গাতে আপনি আপনার মূল্যায়ন করেন, আপনার দলের মূল্যায়ন কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে আবারও। যে প্রথমত হলো আমাদের যে গত 17 বছরের আন্দোলন যারা আমাদের সাথে করছেন তাদের সবাইকে নিয়েই আমাদের সরকার গঠন করতে চাই। আমাদের এইটা ছিল জাতীয় একটা ঐক্য সরকার আমরা করব। এটা অ্যাক্টিং চেয়ারম্যান আগেই বলেছেন। হ্যাঁ, আগেই ছিল, বুঝছেন। আমাদের এইটাতে আমরা এখনও আছি। এখন আমাদের এই যেটা আমার ভাই বলছেন যে অনেকগুলো আসনে আমাদের প্রার্থী এখনও দেওয়া হয় নাই, কিন্তু এখন জটিলতা, নির্বাচন কমিশন অনেকগুলো নতুন আইন করেছেন যে আপনি সিম্বল নিতে পারবেন না, যার যার মতো করতে হবে। এখন অনেকটা কিন্তু রিস্ক হয়ে গেছে যারা প্রার্থী হবেন। সুতরাং এইখানে অনেকভাবে এই ইলেকশন ম্যানিপুলেট হইতে পারে। আমরা চাইতেছি সবসময় যে আমাদের এই গভর্নমেন্টটা, নেক্সট গভর্নমেন্টটাতে একটা বিপ্লবিক পরিবর্তন হবে। যেমনিভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লবিক পরিবর্তন করেছিলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনিয়েছিলেন, দেশের মানুষকে ভোটাধিকার দিয়েছিলেন এবং গণতান্ত্রিকভাবে সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, তেমনিভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র করেছেন এবং এদেশের সংসদকে কার্যকর করেছেন, যেটা বিগত সরকারগুলো অকার্যকর করেছিল এবং গত 17 বছরে তাই হয়েছে। এইটা থেকে আমাদের বাঁচার এখন যেই পথগুলো হলো, বাংলাদেশকে বাঁচাতে হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে আসতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাতে আমাদের দলের মধ্যেও আসতে হবে। আমাদের দলের মধ্যে অনেকেই আমরা নমিনেশন চাইছি। আমাদের এলাকাতে আমরা 7 জন চাইছি, আমিও চাইছি 7 জন আমরা চাইছি। কোনটা এটা বলুন? মৌলভীবাজার 3। মৌলভীবাজার 3। এখন দল মনে করছে কয়জন চাইছেন? 7 জন। আচ্ছা, দেখেন অন্তত 7 জন লোক আছে যারা এমপি হতে চান, তাদের অপরাধ না এটা, আমি বলছি না অপরাধ না। তো 7 জন লোক চাইছেন এবং 7 জনই যোগ্য লোক এবং ওনারা চাইছেন যে সংসদে যাবেন, কথা বলবেন, কিন্তু তার মানে এই নয় যে এই 7 জন মানে সংসদে যেতেই হবে এই মনোভাব না। দলীয় যে সিদ্ধান্ত হচ্ছে, দলের সিদ্ধান্তকে ওনারা মেনে নিছেন, আমরা মেনে নিচ্ছি এবং মেনে নেব। ধান চড়ার পক্ষেই আমরা কাজ করব এবং এখন যেটা হইতেছে আমাদের ডিসেন্ট্রালাইজেশন হবে, যে আপনি দলের দায়িত্বে থাকবেন, আবার পার্লামেন্টের মেম্বার হবেন, আবার উপজেলার চেয়ারম্যান হবেন। এইগুলা কিন্তু আমাদের দল এখন চিন্তা করতেছে না। একটা জবাবদিহিমূলক দল থাকবে। আপনি পার্লামেন্টে কথা বলবেন, যেমন পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট একসময় ছিল যে পার্লামেন্ট মেম্বাররা আইসা দলের কাছে জবাবদিহি করতে হইতো। দল জিজ্ঞেস করতো যে আপনি কেন ওইটা কথা বলছেন। আপনি জানেন যে যখন জ্যোতি বসু সাহেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে অফার করা হয়েছিল যে আপনি প্রধানমন্ত্রী হন, কিন্তু ওনার দলের কাছে আসছেন, দল বলছেন না, আপনি এটা যেতে পারবেন না। সো হি কুড বি দ্য ফার্স্ট বেঙ্গলি প্রাইম মিনিস্টার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, কিন্তু হি রিজেক্টেড। বুঝছেন, উনি রিজেক্ট করছে এটা, কেননা দলকে উনি প্রাধান্য দিছে। ঠিক তেমনিভাবে আমাদের দলও এইভাবে আমাদের এই যে উন্নয়ন কার্যক্রম বলেন, তারপরে আপনার যেই সমস্ত দেশের সার্বিক উন্নতির সাথে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে, শিক্ষা ব্যবস্থার সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে সার্বিকভাবে আমাদের দলও এখন ইনভলভ হবে। আমাদের দলও এগুলো নিয়ে কথা বুঝতে পারছি। আমি একটি বাক্য বলেছিলাম রফিক শিকদার, আপনি ওইটার আলোচনাটায় খেয়াল করতে পেরেছেন কিনা? বিএনপির জন্য কি এখন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে? না, আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক অনুকূলে যদি আপনি বলেন, শুধু বিএনপির জন্য না, এই মুহূর্তে সবগুলো রাজনৈতিক দলের না, আমরা আজকে আপনার দুজনই বিএনপির নেতা, আমরা আসলে এই বিএনপির আলোচনাটাই রাখছি। আপনার রাজনৈতিক প্রতিপক্ষ জামাত, কিন্তু এই যে উনি 7 জন দিয়েছেন, মিরপুরে প্রতি রাতে মশাল মিছিল হচ্ছে, আমি নাম বললাম না, কিশোরগঞ্জে প্রতিবার কিশোরগঞ্জে প্রার্থী আমার মনে হয় সম্ভবত চেঞ্জ হয়ে গিয়েছে।
এবং বিভিন্ন স্থানে যেমন আর আপনাদের যে এই নমিনেশনটা দেয়া হলো, এই নমিনেশনটা আপনারা অনেক বড় বোর্ড বসিয়ে দিয়েছেন, কিন্তু নমিনেশনটা আমরা যেহেতু কাভার করি 2018 সালের নির্বাচন আমরা কাভার করেছিলাম, নমিনেশনটা অ্যাডবেস 2018 সালের কাছাকাছি, এবং সেখানে নমিনেশনে বেশ কিছু সদস্য আছেন, বিশেষ করে এই সপ্তাহে যেটা দেওয়া হলো 34 জন না 37 জন, এখানে এই যাদেরকে দেয়া হলো তাদের বিরুদ্ধে উত্তরায় হচ্ছে বিভিন্ন স্থানে, অর্থাৎ জামাত আপনাদের বিরুদ্ধে মানে মিছিল করছে না, জি মিছিল করছে কে? বিএনপির বিরুদ্ধে। এটা কিভাবে, মানে আপনি কি ঘটনাগুলো জানেন তো নিশ্চয়ই, বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলি যে সে কারণেই বলছি যে সামনে যেহেতু নির্বাচন, আর দীর্ঘ 17 বছর বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন থেকে অনুপস্থিত ছিল, এবং এবার আপনি জানেন যে প্রবাসীরাও কিন্তু ভোট দিবে, সে ব্যবস্থাও আছে। সেরকম একটি পরিস্থিতিতে এখন মনে করতেছে যে বিএনপিরও অনেক প্রার্থীরাই মনে করছে যে যেহেতু কম্পিটিশনটা কম্পারেটিভলি বিগত দিনগুলোর, যেমন 91 সালে বিএনপি নির্বাচন করে সরকার গঠন করছে, 2001 সালে নির্বাচন করে সরকার গঠন করছে, 96 সালের 12 জুনে নির্বাচন করে সরকার গঠন করতে না পারলেও প্রায় 118টা সিট পেয়ে বিরোধী দলে ছিল। তো এরকম একটা পরিস্থিতি যেহেতু এবার নাই, সেখানেও একটা রেকর্ড আছে, তো সেটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল। হ্যাঁ, তো সেটাও সবচেয়ে বড় বিরোধী দল, স্বাধীনতার পরে সবচেয়ে বড় বিরোধী দল ছিল সেটা। সেই কারণে সেই রকম নির্বাচনটা যেহেতু এবার যেহেতু এত মানে প্রতিযোগিতামুখরটা এত বেশি না, সেই কারণে বিএনপিতে হয়তো বা মনে করতেছে অনেকে যে আমাকে দিলে আমি পাবো, যাকে দিলে সে পাশ করবে, বা প্রতিযোগিতা অত বেশি না, মনে করছে যে দানিশিসটা পাইলেই বোধহয় পাশ করে ফেলবো। এটা নেতারা মনে করছেন, প্রার্থীরা যে দানিশিসটা পাইলেই বোধহয় পাশ করে ফেলবো। বিএনপির চেয়ারম্যান অন্তত 3 বার বলেছেন যে এই নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। তাহলে চেয়ারম্যান এই কথাটা কেন বলেন? আপনার সাথে আমি একমত। অথচ আমাদের পার্টির চেয়ারম্যান বারবার বলেছেন যে নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জের, জনগণের কাছে যেতে হবে, জনমত থাকতে হবে, জনপ্রিয় থাকতে হবে, জনগণ পছন্দ করে এরকম প্রার্থীকে নমিনেশন দেব। তবে একটা জিনিস আপনাকে আমি বলি যে চেয়ারম্যান সাহেব তো আজকে অনেক দূরে বাংলাদেশ থেকে, তো এখানে নমিনেশনগুলো হচ্ছে, আমি বোর্ডের বিরুদ্ধে বলছি না, চেয়ারম্যান সাহেবকে সম্মান রেখে বলতেছি যে এই নমিনেশনগুলো যখন প্রথম ডিক্লেয়ার করে, সেকেন্ড টাইম ডিক্লেয়ার হলো, মহাসচিব কিন্তু বলেছেন যে এগুলো কিন্তু চূড়ান্ত নয়। তো যেহেতু চূড়ান্ত নয়, এই কথার কারণে অপরাপর প্রার্থী যারা আছে তারা ভাবছে আমরা যদি গণতান্ত্রিক আন্দোলন করি, আমরা যদি গণতান্ত্রিকভাবে যদি আমরা একটু আমাদেরকে এক্সপোজ করি, হয়তোবা দল পরিবর্তন করে নমিনেশনটা আমাদের দিকে দিতেও পারে। এখানে আপনারা একই মতো দুইজনই আছেন। আপনার ফয়সাল আহমেদ চৌধুরী বলি, আপনি বলেন, সেটা হলো যে আপনি কি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর এলাকা জানেন কোথায়, এবং সেখানে আন্দোলন হয়েছে এবং আন্দোলন হয়ে 3 জন মারা গেছেন, তারপর নমিনেশন চেঞ্জ হয়ে গিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তারা বিএনপির ওই অঞ্চলটায় দারুণ প্রভাবিত। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে ওই এলাকাটায় সেরকম বদল হয় নাই। আসলাম চৌধুরী চট্টগ্রামের আরেকটি, আমি নাম বলতে বাধ্য হলাম না, বলেন। এবং নির্বাচনে নাম আসবেই, আসলে প্রার্থী এখানে ব্যক্তিগত। আসলাম চৌধুরী দীর্ঘ সময় জেল খেটেছেন, চট্টগ্রামের নেতা, কিন্তু তার আসনে আমরা অন্য, নিশ্চয়ই দল মনে করেছেন তিনি ভালো, আবার আন্দোলন হয়েছে, সম্ভবত আবার চেঞ্জ হবে। এই যে আপনারা নিজেরা দলের মধ্যেই যে ফাইটটা করছেন, সেটা আপনার প্রতিপক্ষদের এগিয়ে দেবে না পিছিয়ে দেবে? না, এটা তারা তো কিছুটা নিতে চাইবে, সুযোগ কিছুটা নিতে চাইবে তারা, কিন্তু আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে আমাদের দলের হাইকমান্ড এগুলো একটা ব্যবস্থা নেবে, একটা যৌক্তিক একটা ব্যবস্থা, বিহিত একটা ব্যবস্থা করবেন, এবং একই সাথে চূড়ান্ত নমিনেশনের পরে যখন আপনার তফসিল ঘোষণা করার পরে নমিনেশন জমা হবে, নমিনেশন জমা দেওয়ার পরে আমার মনে হয় যে একটা সিস্টেমে চলে আসবে, সবাই বিএনপি যারা করে বিএনপির পক্ষে বিএনপির পতাকা তলে চলে আসবে। তো এখন যেহেতু আপনার একটা পরিস্থিতি চলতেছে, ঠিক আছে, সে কারণে আমরা হয়তো বা চাচ্ছি যে, যেমন আমি আমার এলাকাতে, আমি সেই ছেলেবেলা থেকে, আমি ছাত্র জীবন থেকে আমি এলাকাতে যাই, এবং মানুষ মনে করে যে ছাত্রদল করেই আমি যে, তো মানুষ মনে করে যে আমাকে দিলে আমি সেখানে বিপুল ভোটে জয়লাভ করব, তো আমি প্রত্যাশা করতে পারি। তো সেখানে তো আমাদের প্রত্যাশা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই ফয়সাল আহমেদ চৌধুরী, আমি যেটা বলতে চাচ্ছি প্রত্যাশা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু এই যে চট্টগ্রামের যে ব্যাপারটা হলো যে মানে সুষ্ঠু কম্পিটিশন হওয়া ভালো, আমরা সবাই চাই একাধিক আপনার ক্যান্ডিডেট থাকা উচিত,
সেটা একাধিক। ঠিক আছে, কিন্তু বুঝছেন, এইটা আমরা সব তো জায়গাতেই আছে। গণতান্ত্রিক রাজপথে তো প্রত্যেকটা সেই দেশেই- জায়গাটায় আমরা না, আতঙ্কিত হয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রত্যেকটা দেশেই একাধিক প্রার্থী থাকে একটা দলের, যেই কোনো পৃথিবীর যেই কোনো জায়গাতেই, এবং ওনাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, তারপরেই যোগ্য প্রার্থীরা আসবে। তার মানে এই নয় যে যেই পায় নাই উনি যোগ্য না, কিন্তু এইভাবে হওয়া উচিত। কিন্তু মাঝে মাঝে আমাদের এগুলা ভায়োলেন্ট হয়ে যায়, দ্যাট ইজ ভেরি ব্যাড, স্যাড। এগুলা থাকা ঠিক না, এগুলা ঘুচায় উঠতে হবে। এইগুলা অনেক সময় কি হয়, অন্য দলের লোকগুলা আয়সা ভিতরে আসে ঢুকে, এবং এই সুযোগটা ওরা নেয়, এবং এই সুযোগ নিয়ে আবার দলের উপর চাপায় দেয়। যে বিএনপির একটা বড় সভা হয়েছে, এখন হঠাৎ করে অন্য দলের লোকরা আয়সা ঢুকে যেতে পারে, এবং ঢুকে এইটাতে আপনার একটা মারমুখী যুদ্ধ শুরু করে দিল। এবং এটা তো লোকজন বলবেই বিএনপির। আর ইদানিং আজকাল যেইভাবে প্রপাগান্ডা হচ্ছে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা অনেক মুশকিল আছে, বা আপনি বের করা বেশ কঠিন আছে। একটা মানে সংঘবদ্ধ একটা দল বিএনপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। দল মানে কি রাজনৈতিক দল না একটা রাজনৈতিক গোষ্ঠী? দল। না, একটা গোষ্ঠী, একটা গোষ্ঠী, না, একটা রাজনৈতিক দল। দলই। রাজনৈতিক দলও চালাচ্ছে। রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল যেটা আমি ভাইয়ের সাথে যুক্ত করে বলি, 1971 সালে যাদেরকে বাংলাদেশের মানুষ চিনে, তাদের কি ভূমিকা ছিল, লাখ লাখ মানুষ হত্যা করার ইতিহাস আছে, দর্শন করার ইতিহাস আছে। ওই রাজনৈতিক দলটা এই ডিসেম্বর মাসে এসে মুক্তিযোদ্ধার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে নিয়ে মাঝে মাঝে সুযোগ পাইলেই মাইকের সামনে যেরকম পালন করে কথা বলে, এমনকি তারা আশা থাকা ভালো, প্রত্যাশা থাকা ভালো, তারা বলে যে 200 সিট যদি তারা পার্লামেন্টে পায়, আজকে শুনলাম তারা নাকি জাতীয় সরকার গঠন করবে। তারা সরকার গঠন করার চিন্তা করে ডিসেম্বর মাসে এসে এই সময়ে। কিন্তু তারা কি একবারও দেশ ও জাতির কাছে এই বিগত 71 সালের এই মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধের কারণে ক্ষমা চেয়েছে প্রকাশ্যে? কখনো তারা তো দাবি করেছে যে তারা একাধিকবার ক্ষমা চেয়েছে। তারা কখনো সাংবাদিক সম্মেলন বড় করে তারা ক্ষমা চায় নাই। কিন্তু আমার কথাটা হলো, তারা আজকে কেন, সবচেয়ে বড় ব্যাপার হলো, কিন্তু দুঃখজনক, সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আপনার এই বিজয়ের মাসে বিভিন্ন জায়গায় বিজয় দিবসকে নিয়ে মানে উদ্ভট কথা হচ্ছে। এগুলা সাহসটা কোথায় পেল? এই যে মীমাংসিত ব্যাপার, আমাদের স্বাধীনতা নিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না। এইখানে মীমাংসিত ব্যাপার নিয়ে হঠাৎ করে যে এই বাহিনীগুলা কিছু লোকদেরকে মানে আপনার এইগুলো নিয়ে কথা বলার জন্য মাঠে ছেড়ে দিছে, এগুলা খুবই নিন্দনীয়। তারপরে ইদানিং দেখতেছি তহিদ ভাই যে টকশোতেও কিছু শ্রদ্ধেয় আইনজীবী আছেন, ওনাদেরকে বিগত 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই, আন্দোলনের কথা বলতে শুনি নাই, গণতন্ত্রের জন্য কথা বলতে শুনি নাই। ইদানিং দেখি ওনারা বিভিন্ন মিডিয়াতে যা টকশোতে কথা বলছে। কথা বলা ভালো, কিন্তু স্বাধীনতার মাসে সম্মান রেখে জাতীয় নেতা যারা চলে গেছে আমাদের কাছ থেকে, তাদেরকে সম্মান রেখে কথা বলা উচিত। আমি কোনো ব্যক্তি নির্দিষ্ট করে বলছি না, কিন্তু আমার বক্তব্য হলো তারা যে এখন কথাগুলো বলে। আমি বলি, আমি আরো ক্লিয়ার করি, আমরা পরের স্প্লে এটা নিয়ে করব। ব্যারিস্টার শাহরিয়ার, তিনি যমুনা টিভির যেই অনুষ্ঠানে যেই কথা থেকে সেখানকার উপস্থাপকের সাথে এক ধরনের কথা হলো, এবং সেটি নিয়ে এখন আলোচনায় যাচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার স্যাড, আমি পরিস্থিতিটা বলি, তারপর আপনারা এটা নিয়ে আনেন। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার প্রধানত মনে করেন যে তার রাজনৈতিক একটা আইডিওলজি আছে, কিন্তু জাতীয় আইডিওলজিতে তিনি মনে করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নায়ক, যাকে গোয়েন্দা বলে বা চোর, মানে ভারতের চোর বলে তাকে অবজ্ঞা করা হয়েছে। এটি আওয়ামী লীগ করার পরের থেকে, এই জায়গা থেকে, এবং সেইখান থেকে আজকের যারা নতুন প্রজন্ম, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শেখ হাসিনার যে এই কর্মকাণ্ড, সেটি নিয়ে তার প্রতি এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধর বিষয়ে যে এই পর্যন্ত ন্যারেটিভ তৈরি করা গেল এবং তৈরি করা হচ্ছে, এই জায়গাটাকে আপনারা ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা, এটা আমি বিরতি থেকে এসে এই ব্যাখ্যাটা চাইব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা 1 মিনিট পরে ফিরছি। আমি যে আলোচনা করছিলাম, ফয়সাল আহমেদ চৌধুরী, এই যে কোনো যেমন যে ব্যারিস্টার শাহরিয়ারের কথা বললাম, ব্যারিস্টার শাহরিয়ার সুনির্দিষ্টভাবে একটি শব্দ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আমি বলে দিই, তিনি বিশ্বাসঘাতক বলেছেন। আমাকে এখানে আর একটা লাইন আছে,
ব্যারিস্টার শাহরিয়ার যেমন একটা অনুষ্ঠানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে ফেললেন অকপটে, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে জিয়াউর রহমান পাকিস্তানের চর, মানে একজন সেক্টর কমান্ডার এবং সবচেয়ে শক্তিশালী জেট ফোর্সের সেক্টর কমান্ডার। আমি জানি না যে আমরা এই কথাগুলোর সাথে মিল পাই কেন। দেখেন, পৃথিবীর স্বাধীনতা সংগ্রাম আপনাকে আমাদের সামনে একটু চিন্তা করতে হবে। স্বাধীনতার যুদ্ধ কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। আমাদের যুদ্ধের সাথে আমি সামঞ্জস্য পাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান সিভিল ওয়ার, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ওয়ার। আমি এটার সাথে আমাদের অনেক সিমিলারিটি পাই। আমেরিকার পলিটিক্যাল, এটা কি এই যুদ্ধটা থামিয়েছিল কে? ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, যেখানে ফাউন্ডিং ফাদার। না, দেখেন আমেরিকার পলিটিক্যাল লিডার যারা ছিল তখনকার সময় ছিলেন আপনার টমাস জেফারসন, টমাস জেফারসন, সরি, জন অ্যাডামস, বেঞ্জিন টমাস জেফারসন ফাউন্ডিং ফাদার এবং জেমস মেডার্স। তাদের এরা সবাই কিন্তু পলিটিশিয়ান। তো ওরা পলিটিশিয়ানরা যখন আপনার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে ওরা পাঠালো ইংল্যান্ডে, জর্জ ফিফথ, হি ওয়াজ দ্য কিং। তো গেল, গিয়ে বললো যে আমরা তো স্বাধীনতা চাই। বললো হোয়াট ইজ স্বাধীনতা? বললো যে আমরা আমাদেরকে শাসন করতে চাই। বললো উই আর ইংলিশ, ইউ স্পিক ইংলিশ, ইউ আর খ্রিস্টান, আই এম খ্রিস্টান, সো হোয়াই ইউ নিড অ্যানাদার কান্ট্রি? তো ওরা বললো না, উই হ্যাভ টু বি সেলফ গভর্নড, এটা বলে, এবং উই হ্যাভ টু বি ডেমোক্রেট গভর্নমেন্ট। তো এটা তখন এদের সাথে দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হওয়ার পরে তারা এদেরকে হাইসা বললো যে ঠিক আছে, তাইলে আমাদের একটা আছে, এটা হলো হাউস অফ কমন, গো টু দ্য হাউস অফ কমন অ্যান্ড চেক হাউ দে রান দ্য কান্ট্রি। তখন হাউস অফ কমনতে ওরা গেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো যাওয়ার পরে দেখেন যে সবাই এসে ঢুকে একটা বিয়ার নিয়ে আর বলে লং লিভ কুইং, লং লিভ কিং। এই যে হলো ওদের তখনকার ইংল্যান্ডের গণতন্ত্র। এবং তারা তখন বলল যে ওরা গেলেন গিয়ে পেনসিলভেনিয়া, তখন ছিল তাদের মেইন গুরুত্বপূর্ণ জায়গা, ওইখানে মিটিং হলো। মিটিং হওয়ার পরে জেফারসন, অ্যাডামস সহ যারা পলিটিশিয়ান আছিলেন সবাই মিটিং করলেন। মিটিং করার পরে বললেন যে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে হলে আমরা যুদ্ধ করতে হবে, উইদাউট ইন্ডিপেন্ডেন্স অফ ওয়ার আমরা স্বাধীনতা পারবো না। তখন ওরা বলল তাইলে কে আছে আমাদের মধ্যে স্বাধীনতার যুদ্ধ করতে পারে এবং আমাদেরকে যুদ্ধের লিড দিতে পারে? তখন ওরা আবিষ্কার করলো জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ওয়াজ ব্রিটিশ মেজর। এই ব্রিটিশ মেজরের কাছে ওনারা গেলেন, গিয়ে বললেন যে এই হলো আমাদের প্রপোজাল, আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ করতে হলে আমাদেরকে আর্মস হতে হবে, সরাসরি যুদ্ধে যেতে হবে। তখন উনি বললেন ঠিক আছে, আমি লিড দেব। এবং জর্জ ওয়াশিংটন যখন রেডি হলেন এবং হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা। ব্রিটিশ মেজর মানে কিন্তু মেজর তখন অনেক পাওয়ারফুল নেতা। ওয়েল, বাট হি ওয়াজ দ্য মেজর, হি ওয়াজ দ্য মেজর। তখন আর্মিতে খুব বড় বড় পদ ছিল না, সম্ভবত কর্নেল মেজরই অনেক বড় পদ। এবং তখন উনি ডিক্লেয়ার করলেন আমেরিকার ইন্ডিপেন্ডেন্স। তখন ডিক্লেয়ার করার পরে তখন কিন্তু এই যুদ্ধটা শুরু হয়েছে। এইভাবে কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা কিন্তু আওয়ামী লীগ যেটা করতে চায় যে একদম ব্র্যান্ডেড করতে চায় যে আওয়ামী লীগ করছে এবং শেখ সাহেব এইটা সব কিছু করছেন। দ্যাট ওয়াজ নট ট্রু। এখানে দেখেন ৬২ ইংরাজিতে আমাদের ছাত্রনেতারা এগুলা নিয়ে চিন্তা করছে। ৬৬তে নিউক্লিয়াস হয়েছে এবং দেখেন ৭১ আসে আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে, ইশতেহার পাঠ হয়েছে। এই যে এগুলা কিন্তু ধারাবাহিকতা স্বাধীনতার, এগুলা কাউকে আপনি বাদ দিতে পারবেন না। শেখ সাহেব আইসা ৭ই মার্চে উনি বলছেন আমি যদি হুকুম দিবার নাও পারি তারপরেও তোমরা যার কিছু আছে তাই নিয়ে প্রস্তুত ছিল। ইয়েস, ডেফিনেটলি শেখ সাহেব একটা সময় পর্যন্ত রাজনৈতিকভাবে নেতৃত্ব, উনার কথাটা তো লেট মি ফিনিশ প্লিজ, বাট হি ওয়াজ নট দ্য লিডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স। এটা আমাদের মনে রাখতে হবে। লিডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার কে করছে? মেজর জিয়াউর রহমান। সো মেজর জিয়াউর রহমান দ্য লিডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এইটা আমাদের মানতেই হবে। দিস ইজ দ্য ট্রু। আপনার শেখ সাহেব হি ওয়াজ দ্য পলিটিশিয়ান, হি ওয়াজ এ পলিটিক্যাল লিডার্স কুডেন, ওনার ফাইট করার কোনো অবস্থান ছিল না। উইদাউট ওয়ার আমরা বাংলাদেশ আজকে হইতো না। এটা আপনি বাংলাদেশ কখনো চিন্তা করতে পারেন না। অনুষ্ঠানের শেষ দিকে বুঝছেন, আপনি নিশ্চয়ই বিষয়টা মনে আছে, আমি যে বিষয় জানতে। জি, আপনি যে কথাটি বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমি যদি বলি যে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে সুস্থ নন, অসুস্থ অবস্থা আছেন, কিন্তু আপনি কি দেখেছেন যে তিনি 2 বছর এই মিথ্যা মামলায় জেল খাটার পরেও বেরিয়ে এসে
কোনো অকাট্য ভাষায় শেখ হাসিনা সম্পর্কে বা না এই 2 বছর না, আমি খেলা কখনো রাজনৈতিক জীবন কিছু না। পলিটিক্যাল লাইফে পলিটিক্যাল লাইফে তো দেখেনি না, কিন্তু 2 বছর যে ওনার একটা মিথ্যা bad মামলায় যে ওনাকে language। জড়ালো, বের হওয়ার পরে যে আসিফ নজরুল সাহেব ওনার একটা স্ট্যাটাসে বলেছেন যে একটা কথাও মানে বিরোধী দল বা শেখ হাসিনাকে নিয়ে আসিফ নজরুলের কথা দিয়ে আমাকে বাদ জাস্টিফাই দিলাম, করতে হবে না। আমি তারপরে- ওনার খুব তারপরে কাছে তারপরে আপনি আসেন যে আজকে আমরা দেখছি কি জানেন, যে পরাজিত শক্তি আর এই যে গত 17 বছরের যে ফেসিবাদ শক্তি যেটা পালাই গেল, এই দুইটা শক্তির শব্দ চয়ন, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, বক্তব্য, ফিলোসফি একই রকমের আওয়ামী লীগের জামাতের। যেমন শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি ঘোষণা দিয়েছেন, এটা সমগ্র বাংলাদেশের মানুষ বলে যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। সেখানে শেখ হাসিনা সেখানে নির্বাচন থেকে বাংলাদেশে সেখানে- কিভাবে এসেছিল এটা জানেন কিনা? এবং শেখ হাসিনাকে বাংলাদেশে তার পিতা মারা যাওয়ার পরে এই আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তারা বিগত দিনে বলেছিল, এবং খালেদা জিয়া যখন অসুস্থ ছিল, তারেক রহমান কেন দেশে আসে না। আমি একটা টকশোতে বলেছিলাম যে 6 বছর পরে শেখ হাসিনা বাংলাদেশে আসে, তার বাপ সহ মা সহ মারা গেল, সে তো আসে নাই। কিন্তু আমার কথাটা হলো এই জায়গায় যে শেখ হাসিনা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চর বলেছিল। আবার আজকের এই সময়ের ধারাবাহিকতায় যে কি ব্যারিস্টার শাহরিয়ার বললেন, সে শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কথাটি বলেছে, আমি বলতে চাই এই সকল শব্দ চয়নগুলো আমরা একটু পছন্দ করি না। কিন্তু প্রধানমন্ত্রী থেকেও থাকা অবস্থায় তার কথাটা যেমন সুন্দর হয় নাই, শাহরের কথা। এখন আমার কথাটা হলো, আপনি ইট মারলে তো আপনার ইটের আবার খেতে হবে। তো সেই পরিস্থিতিতে আমরা আজকে পড়ছি। আমরা কিন্তু সেই রাজনীতি চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের যার যার যেখানে সম্মান আছে সেটুকু সম্মান দিতে। কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটা ছিল, তারা সেই সম্মানটা দিতে পারে নাই। তাদের বাবাকে বা তাদের পিতাকে তারা চেয়েছিল সমগ্র বাংলাদেশের মানুষ সকালে ঘুম থেকে উঠে পূজা করুক। এটা তো আমরা চাই নাই, কিন্তু করতে পারতো বা সম্মান করতো জাতীয় নেতা হিসাবে। কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে এমনভাবে ব্যবহার করেছে গত 17 বছর, অনেক ছবি দিয়ে, পোস্টার দিয়ে, একদম ডাস্টবিনে পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে নিয়ে নামিয়ে দিয়েছে। এটার জন্য কিন্তু আওয়ামী লীগ দায়ী, এটার জন্য অন্য কেউ দায়ী না। কিন্তু আপনি যদি প্রকারান্তরে বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যতবারই বক্তব্য রেখেছেন, কোনো জাতীয় নেতার বিরুদ্ধে কোনো অশ্লীল ভাষায় ব্যবহার করেন নাই শেখ হাসিনা যেটি করেছে। আবার আজকের এই সময়ের পরিক্রমায় আমরা দেখতে পাই জামাতে ইসলামও আওয়ামী লীগের ভাষায় কথা বলতে চাচ্ছে, একই ভাষায়। তাদের মধ্যে অনেক মিল আছে। এবং আপনি দেখবেন যে 1986 সালে যে নির্বাচনটি এরশাদ বিরোধী আন্দোলন, আমরা প্রাক্তন ছাত্ররা, সেলিম, দেলোয়ার, রাফুন বসুন, অসংখ্য ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ দিয়েছে 83 সালের 14 ফেব্রুয়ারি। সেখানে আমাদের একটা প্রমিস ছিল যে এরশাদ বিরোধী নির্বাচনে যাব না। সেখানে তো শেখ হাসিনা জাতীয় বেমান হয়ে এরশাদ বিরোধী নির্বাচনে গেছে, জামাতও গেছে। আবার জামাত কিন্তু এই কখনো কখনো দেখেছি যে আওয়ামী লীগের পেটে ঢুকেছে, আবার কখনো কখনো দেখেছি জামাতের পেটে নাকি আওয়ামী লীগের পেটের থেকে শিবির জন্ম নেয়। এই যে একটা পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি যে প্রথম তুলেছিলেন তহিদ ভাই, যে আমরা কীরকম আছি এখন এই মুহূর্তে, আমাদের এরকম নানান রকমের এনার্কি তৈরি করতে চাচ্ছে এই সমস্ত অপশক্তিগুলো। এগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে, আর আমাদের বড় দল, আশা করি আমাদের বড় দলকে আমাদের তারেক রহমান সাহেবের লিডারশিপ কোয়ালিটি দিয়ে করবেন। এখন আমি ভালো আর সবাই খারাপ, জি, আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে। আজকে অ্যাক্টিং চেয়ারম্যানের বক্তব্য, এই ইস্যুতে আমরা আপনার দুইজনের কাছ থেকে 30 সেকেন্ড বক্তব্য চাই। না, এই যে আপনার এতক্ষণ এগনেটিভ বলেছেন, জি, এই যে আপনার একজন ভালো আর সবাই খারাপ, আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে তারেক রহমান। হ্যাঁ, এইটা কারণ হলো যে মানে আওয়ামী লীগের ভিতরে ওরা ছিল। এই যে আপনি বিশ্ববিদ্যালয়ে ইলেকশনে আপনারা দেখছেন, বিশ্ববিদ্যালয় ইলেকশনে দেখা গেছে যখনই আওয়ামী লীগের ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়ছে, ওরা সবাই শিবির হয়ে গেছে। তাহলে শিবির তো এইখানে ছিল, দে ওয়াজ এক্সিস্টেড। এরা তো আওয়ামী লীগের দীক্ষায় যে দীক্ষিত না, এইটা আপনার বোঝা, দে হ্যাভ টু প্রুভ ইট, দ্যাট দে আর নট AL। তারা যদি প্রুভ করতে পারে, আর না হয়তো আওয়ামী লীগের ভাষায় এরা কথা বলতেছে, সব কিছু করতেছে, মানে এদের থিংসটা কি, শুধু এখন দাড়িওয়ালা আর মাথার টুপি। এই যে গণবাহিনীর লিডার হলেন এই ডক্টর শফিকের নেতৃত্বে, যেটা গোলাম পরোয়ার, হ্যাঁ, গোলাম পরোয়ার, এভরিওয়ান, বুঝছেন, এরা সবাই তো আপনার আওয়ামী লীগ যে না, তারা আওয়ামী লীগের সাথে যে আপোষ করে নাই, যে না, দেখেন প্রথমেই ওরা বলছে যে আওয়ামী লীগের সব মাফ কইরা দিছি, সব আমরা মাফ কইরা দিছি। যে এইভাবে যদি ওরা মাফ করে, তার মানেটা কি, দে ওয়ার পেইড বাই আওয়ামী লীগ or they was getting paid by আওয়ামী লীগ, politically they were taking all the benefit। এইটা তাদের কথাবার্তা, এগুলো তারা ওই সময়টাও পলিটিক্যালি সুবিধা নিছে, পলিটিক্যালি সুবিধা। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা যোগ করতে চাই যে মার্কিন রাষ্ট্রপতি, ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন যে কথাটি বলেছিলেন গণতন্ত্রের জন্য, যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড ফর দ্য পিপল। আমরা আজকের এই প্রেক্ষাপটে আমাদের নেতা তারেক রহমানের চোখে মুখে শুনতে পাই
যে গণতন্ত্র হচ্ছে একটা মূল শক্তি, এটা নির্বাচিত সরকার ছাড়া কখনো গণতন্ত্র শক্তিশালী হয় না, ট্যাক্স হয় না। আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থা যাচ্ছি এবং আগামী দিনে একটি সুন্দর, সুখী, গুম খুনমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো আমরা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইন আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসি যে গ্রেট ম্যান থিংস অ্যালাইভ। আজকে একটু আগে ফয়সাল আহমেদ চৌধুরী আমাদের অতিথি বললেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা। আমরা যেটি করতে পারিনি 54 বছর আমাদের রাজনীতিবিদরা, তারা বোঝাতে পারেনি যে এই কথাটাই কিন্তু শুনে যা ছিল দেখে আই রিভল্ট বলে জিয়াউর রহমান নেমে পড়েছিলেন। এই যে কানেক্টিং, যে গ্রেট লিডার্স থিঙ্ক অ্যালাইক, আমাদের এই নেতাদেরকে একজনকে ফেলে আরেকজনকে নিব, আরেকজনকে ফেলে আরেকজনকে নিব না, আমরা সব নেতাকে নিব, কারণ সব নেতার ভালো দিকগুলোকে আমরা নিব। এই যে বিভিন্ন মানুষের মধ্যে ডাইভার্সিফিকেশন, এইটা গণতন্ত্র। গণতন্ত্র তো কোনো সংসদে হয় না, সংসদে বসে আপনি পার্লামেন্ট করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র হয় হলো ওই যে শেখ মুজিবুর রহমান বলে গেলেন আর জিয়াউর রহমান তার আর করার কিছু নেই, সে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে আই রিভল্ট হয়। হয়তো বা বাংলাদেশ আর্মি সেই দিনই প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যখন আপনার জাতি নিজেকে এই ব্যাখ্যার মধ্যে নিতে পারবেন না, তার মানে আপনি শিক্ষা ব্যবস্থা ঠিক করেননি। তো গণতন্ত্র শুধু সংসদ নয়, আমি মনে করি যে আগামী সরকার এই বিষয়গুলো বুঝবে। শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।